আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। মিয়ানমারে ইতিহাস করা বাংলাদেশ নারী দলকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গভীর রাতে সংবর্ধনা অনুষ্ঠানে দর্শকদের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিদা ঋতুপর্ণারা। এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা মেলে ধরার বার্তা দিলেন তারা। রিপোর্ট কুশল ইয়াসিরের। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশ দলের জন্য উদযাপনের কমতি রাখেনি বাফুফে। বিমানবন্দরে তাদের বরণ করতে উপস্থিত হন নির্বাহী কমিটির সদস্যরা। টিম বাসে করে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নেওয়া হয় হাতিরঝিল এমফি থিয়েটারে। গভীর রাতে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকদের এক মিলন মেলায় পরিণত হয় সংবর্ধনা স্থল। আমাদের আশা যে আমরা এফসিতে ভালো রেজাল্ট করব ফাইনালে, এবং ওয়ার্ল্ড কাপ খেলার ইচ্ছা আমরা পোষণ করি। মনোবল দৃঢ় রেখে সুশৃঙ্খলভাবে আগামীর দিকে এগিয়ে যেতে হবে আরও বৃহত্তর বিজয়ের জন্য। আরও অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যদি অর্গানাইজ রেখে আমরা যদি কাজগুলো করতে পারি, তাহলে আমরা আরও স্বপ্নের যে জায়গাটি তৈরি হয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে খুব বেশি কঠিন সময় আমাদের পার করতে হবে না। নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে মেয়েরা। প্রত্যাশা পূরণ করতে বড় পরীক্ষা অপেক্ষা করছে, তা ভালো করেই জানেন তারা। এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। এশিয়ার সর্বোচ্চ এই আসরে ভালো ফলের জন্য দলকে সামর্থ্যের সবটুকু দেওয়ার আশ্বাস বাফুফের। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। গভীর রাতে গৌরব উদযাপনের পদ্ধতি নিয়ে ছিল প্রশ্ন। সবকিছু পাশ কাটিয়ে ফুটবলের উন্নতি প্রত্যাশা সমর্থকদের। বাংলাদেশের মেয়েরাই বলে গেছে আমরা এশিয়াতে সীমাবদ্ধ থাকবো না। ভবিষ্যতে আমরা এরকম আনন্দপূর্ণ আয়োজনে শরীক হতে চাই। 2026 সালের মার্চে শুরু হবে এশিয়ান কাপ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সহ মহাদেশের সেরা 12টি দল অংশ নেবে টুর্নামেন্টে। 29 জুলাই অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের প্রায় 10 মাস পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো রকমের সহায়তা পৌঁছেনি জুলাই অভ্যুত্থানে শহীদ রনির মায়ের দরজায়। স্বামীর মৃত্যুর পর একমাত্র উপার্জন সন্তানকে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন পারভিন বেগম। এখন তার দিন চলে মানুষের বাসায় কাজ করে। কোনো ধরনের সহায়তা তো দূরের কথা, কেউ খোঁজও নেয়নি বলে জানান এই শহীদ মাতা। এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলছে, প্রযুক্তিগত ব্যবহারে পিছিয়ে থাকা পরিবারগুলোকে খুঁজে বের করে সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে তারা। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স, ক্যামেরায় ছিলেন সাব্বির মার্শাল। আমার একটা ছেলে ছিল, শব্দহীন হলেও কিছু কান্না নাড়িয়ে দেয় গোটা দেশকে। এই কান্না শুধু এক মায়ের নয়, এক শহীদ জননীরও। যে রনি যাস না বাবা, ওইখানে অনেক মারামারি হচ্ছে, চলে গেছে আমার ছেলে। তারপরে রাত্রে আবার আমি শুয়ে রয়েছি, শুনছি যে আমার ছেলের গুলি লাগছে, বুকে লাগছে, এখান থেকে বার হয়ে গেছে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দীর্ঘ 25 বছর ধরে স্বামী সন্তান নিয়ে বসবাস করছিলেন পারভিন বেগম। গত বছরের 18 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এরও 9 মাস আগে হারান স্বামীকেও। একসময় স্বামী সন্তানের উপর নির্ভরশীল থাকলেও এখন অন্যের বাসায় কাজ করে চলছে তার জীবন সংগ্রাম। প্রতিদিনের কাজ শেষে রাতের নিঃশব্দতায় নিজেকে প্রশ্ন করেন, সন্তানকে হারিয়ে আর কি রইল জীবনে। একা তো আমার আব্বা নাই, আমার ছেলেও নাই, ঘর ভাড়া নিয়ে থাকি, বাসা বাড়ি কাজ করি। 18 জুলাই 2024, 20 বছর বয়সী রনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। শিক্ষার্থীদের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেয়া বাহিনীর বর্বরতা দেখে আর চুপ থাকতে পারেননি তিনি। তাই রিকশা রেখে দাঁড়িয়েছিলেন প্রতিবাদী তরুণদের পাশে। তখনই পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্বৈরাচারের ছোড়া গুলিতে সন্তানকে হারিয়ে থেকেছেন নিঃশব্দ একজন অচেনা শহীদের মা হয়ে। প্রশ্ন থেকে যায়, এই মায়ের কান্না কি কখনো পৌঁছাবে রাষ্ট্রের কানে? শহীদ রনির মা, তার ব্যাপারে আমরা খোঁজ করেছি এবং আমাদের আরেকজন শহীদের বোন যিনি ওই এলাকায় আছেন তাকে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে ওনার সাথে যোগাযোগের মাধ্যমে কিভাবে ওনার সরকারি কাগজপত্র যেটা মানে এমআইএস ভুক্তির জন্য যা করণীয় সেটা যাতে ত্বরান্বিত হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তবে স্বামী সন্তান হারা পারভিন বেগমের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান দেশের বৃহত্তম এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল, যার চুক্তির মেয়াদ গতকাল শেষ হয়েছে। চট্টগ্রাম বন্দরে এনসিটিতে 5টি বার্থ রয়েছে, যেখানে একই সাথে 4টি জাহাজ ভিড়তে পারে। এখানে গেন্ট্রি ক্রেনের সাহায্যে আমদানি ও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে ওঠানো নামানো, স্থানান্তর ও ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ করা সহ নানা কাজ করা হয়। বিগত 17 বছর চুক্তির মাধ্যমে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। পতিত আওয়ামী লীগ সরকার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে এনসিটি ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। সে উদ্যোগটি বর্তমান সরকার এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলে বন্দর শ্রমিক সহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। তারা দাবি করেন এনসিটি পরিচালনা বিদেশিদের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষ নিজ হাতে রাখুক। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।